This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে ভোট পরবর্তী অশান্তি হাড়োয়ায় উপনির্বাচনে পরাজিত বিজেপি প্রার্থীর জমিতে দুষ্কৃতী তাণ্ডব। 5 বিঘা জমির ফসল কেটে নষ্ট করার অভিযোগ এনেছেন হাড়োয়ার বিজেপি প্রার্থী বিমল দাস। সেচের মেশিন এবং ট্রাক্টর ভাঙচুর করার অভিযোগ উঠছে। আর কি অভিযোগ, কি হয়েছে এক্স্যাক্টলি আমি জানবো। আমার সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। দীপঙ্কর, অভিযোগ কি ঘটনা ঘটেছে, কি দেখা যাচ্ছে? দেখো, মূলত যে অভিযোগ ভোট পরবর্তী হিংসা, অর্থাৎ গতকাল নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবার পর বিভিন্ন জায়গাতে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে যেমন হামলা হয়ে থাকে অন্যান্য নির্বাচনের আমরা দেখেছি, কিন্তু এক্ষেত্রে যিনি বিজেপির হয়ে লড়াই করেছেন বিমল দাস, হাড়োয়া উপনির্বাচনে যিনি প্রার্থী ছিলেন বিজেপির, তার জমিতেই বাগানের ফসল কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। প্রায় 5 বিঘে জমির ফসল যা কেটে নষ্ট করে দেওয়া হয়েছে এবং তিনি সকালবেলা দেখতে পান এবং একই সঙ্গে পাশাপাশি যে সেচের যে জলের মেশিন, যে ট্রাক্টর যেগুলো জমিতে কাজ করতো, এই সমস্ত জিনিসপত্রগুলো নষ্ট করে দেওয়া হয়েছে, এমনটাই তিনি অভিযোগ করছেন। এবং স্বাভাবিকভাবে তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে, যদিও তৃণমূল কংগ্রেস এটা অস্বীকার করছে। তাদের বক্তব্য যে এরকম ঘটনা তারা ঘটাবে না, তারা জয়লাভ করেছে, যেটা নিজেদের কোনো বচসা বা গন্ডগোলের কারণে হয়ে থাকতে পারে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে গোটা বিষয়টা ভোট পরবর্তী হিংসা এই কারণ ভোটের পরের দিন এবং প্রার্থীর জমির ফসল নষ্ট। দেখে অনেকটা তাই মনে হচ্ছে ভোট পরবর্তী হিংসা তো বটেই। এবং এক্ষেত্রে তুমি যেরকমটা বললে, অভিযোগ যেরকমটা যে পরাজিত বিজেপি প্রার্থীর জমি সেখানে আক্রমণ করা। ধন্যবাদ দীপঙ্কর আমাদের সাথে কথা বলার জন্য। এবং আমরা এই বিষয়টা দর্শকদের জানালাম তোমার মারফত। কিছু বক্তব্য আছে, শোনাই দর্শকদের। আমার তো সম্পূর্ণ মনে হয় যে বিজেপি নিজের চক্রান্ত করে নিজেরা নিজের বাড়িতে এগুলো করিয়ে ওরা তৃণমূল কংগ্রেসকে ব্লেম করার চেষ্টা করছে। ওদের অভিযুক্ততা যেটা আছে সেটাকে সঠিক প্রমাণিত করার চেষ্টা করছে, মানুষের কাছে তৃণমূল কংগ্রেসকে খারাপ করার চেষ্টা করছে। যেভাবে আম গাছ যে এগুলো কেটেছে, একদম গোড়া থেকে কেটে দিয়েছে এবং আমার চাষের যে শ্যালো মেশিন ছিল সেটাকে ভাঙচুর করেছে, ট্র্যাক্টর ভাঙচুর করেছে। এ থেকে তৃণমূল ছাড়া বিধানসভা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে এবং এই সন্ত্রাস এখানকার স্থানীয় তৃণমূল নেতারাই করেছে। অন্যদিকে আগামীকাল আরও একটা গুরুত্বপূর্ণ বৈঠক এবং এক্ষেত্রে জেল মুক্তির পর আগামীকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে চলেছেন অনুব্রত মণ্ডল। সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে আগামীকাল কালীঘাটের বৈঠকে অনুব্রত মণ্ডল যোগ দেবেন। আপনারা জানেন জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে আগামীকাল এবং সেই বৈঠকে যোগ দিতে উনি কলকাতায় আসছেন। তৃণমূলের জাতীয় স্তরে তাহলে কি গুরুত্ব বাড়ছে বীরভূম জেলা তৃণমূল সভাপতির, এই প্রশ্ন উঠছে। সব মিলিয়ে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকে অনুব্রত মণ্ডলের তরফে সরাসরি তৃণমূল সুপ্রিমোর তরফ থেকে কি বক্তব্য যায় সেই বিষয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী সৌরভ গুহ। সৌরভ, আগামীকাল বৈঠক তো স্ট্র্যাটেজিক্যালি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বীরভূমের এই মুহূর্তে সিচুয়েশনটা, অনুব্রত, কাজল শেখ, এই যাবতীয় বিষয় নিয়ে কি আলাদা কোনো স্পেশাল বিষয় বা দাওয়াই যাবে তাদের প্রতি বা নির্দেশ? প্রথমে যেটা বলবার যে অনুব্রত মণ্ডলের যে ঘনিষ্ঠ বলয়, সেই সূত্রে খবর অনুব্রত মণ্ডল কলকাতায় আসছেন আগামীকাল কালীঘাটের যে কর্মসমিতির বৈঠক, যে বৈঠকের কথা TV9 বাংলা ব্রেক করেছিল, সেই বৈঠকে যোগদান করবার জন্য তিনি আসছেন। নিঃসন্দেহে জাতীয় কর্মসমিতির এই বৈঠকে অনুব্রত মণ্ডলকে ডাকা বা তার ডাক পাওয়া, এটা নিশ্চয়ই সাংগঠনিকভাবে তাকে গুরুত্ব দেওয়া হলো। বীরভূম জেলা কমিটিতে এই মুহূর্তে সভাপতি হিসেবে তার আলাদা করে তেমন কোনো জায়গা নেই, যেহেতু যে কোনো সিদ্ধান্ত তাকে কোর কমিটির সদস্যদের অনুমোদন নিয়েই নিতে হবে, তাদের সঙ্গেই কাজ করতে হবে। কিন্তু একই সঙ্গে তার সিনিয়রিটিকে মাথায় রেখে হয়তোবা তাকে জাতীয় কর্মসমিতির বৈঠকে ডেকে তাকে সম্মান জানালো তৃণমূল কংগ্রেস। এর সঙ্গে জেলার রাজনীতিতে আগামী দিনে কোনো প্রভাব বা অভিঘাত তৈরি হয় কিনা সেটা নিশ্চয়ই আমরা দেখব। তবে আপাতত তিহার জেল থেকে বেরিয়ে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে চলেছেন অনুব্রত মণ্ডল এবং তিনি কোন পথে যায় তাদের আলোচনার বিষয়, সেদিকে নজর থাকবে। ধন্যবাদ সৌরভ। অন্যদিকে উপনির্বাচনে গতকাল ক্লিন সুইপ হয়েছে তৃণমূল কংগ্রেসের 6-6। তার ঠিক পরদিনই আজ বিরোধীদের প্রকাশ্যে হুমকি মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশির। প্রকাশ্যে বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া, জিপ টেনে ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছেন তিনি। তার হুঙ্কার, পশ্চিমবঙ্গের মানুষ বিরোধীদের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। উপনির্বাচনের 6 কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়েছে বাংলার মানুষ। এখানে যে বিরোধীরা আছে তাদের বলে দিতে চাই, নির্লজ্জ সিপিএম একটা আসনে নোটার চেয়েও কম ভোট পেয়েছে। ফের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সম্পর্কে কথা বললে মেরে দাঁত ভেঙে দেবো, জিপ টেনে ছেড়ে দেবো, এভাবেই হুঙ্কার তৃণমূলের মালদা জেলা সভাপতির।
যদি আবার পুনরায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ দিয়ে কোনো কুশব্দ বের করেছো, মুখ দিয়ে যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছো, তাহলে সেই মুখের 32টা দাঁত ভেঙে দিব, বাইরে ফেলে দিব। এটা জেনে রাখো বিরোধী বন্ধুরা। অনেক সময় এরকম হয়, মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ওই হিট অফ দ্য মোমেন্ট আমরা যেটাকে বলি, সেখান থেকে অনেক সময় মুখ দিয়ে কিছু বেরিয়ে আসে, পরবর্তীকালে তার কিছুটা আফসোস হয়। তো এই ক্ষেত্রে ওরকম কিনা তা জানার জন্য আমরা কথা বলতে চাই তার সঙ্গে যোগাযোগ করি, কিন্তু না, ফোনেও তিনি কনসিয়াসলি সেটাই বলছেন যারা মঞ্চে বলছেন। আরো কিছু বক্তব্য তিনি বলছেন, আরো কিছু বক্তব্য রয়েছে, শুনুন। গতকালকে মানুষ প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সাথে আছেন। 2026 সালে তারা মমতা ব্যানার্জিকে মালদার মানুষরাও সমর্থন করবেন। সেই কারণে আমি বলেছি, আবার আপনাদের সামনে বলছি, যে মুখ দিয়ে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুরুচিকর বক্তব্যগুলো রাখছে, সে মুখ যদি বন্ধ না হয়, তার মুখের ভিতরে 32টা দাঁত তো ভাঙবই, জিভটা ছিঁড়ে বাইরে ফেলে দিব। কখনো বলছেন বিরোধীদের জিপ টেনে ছেড়ে নেব, কখনো বলছেন যে বিরোধীদের বাড়ি থেকে বেরোতে দিব না। তিনি এরকম কথা বলেন, তাকে একটাই বলবো, যদি পুলিশ সিকিউরিটি ছাড়া তিনি নিজে বাইরে বেরিয়ে এই কথাগুলো বলুন, তাইলে বোঝা যাবে তিনি কত বড় বাঘ, কত বড় মস্তান, সেটা আমরা বুঝতে পারবো। উনি তো বিরোধীদের অস্তিত্বকে নিকাশ করার কথা বহুদিন ধরে বলছেন, কারণ উনি গণতন্ত্র বোঝেন না, এবং আমি মনে করি উনি রাজনৈতিকভাবে অশিক্ষিত, দলবদলু, বিশ্বাসঘাতক, মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। উনি কি, উনার চরিত্র কি, বা উনি কিভাবে চলাফেরা করেন, কিভাবে বিরোধীদের সঙ্গে ব্যবহার করেন, সবাই তো তাকে চেনে। তো তার সম্পর্কে তো নতুন করে সার্টিফিকেট দেওয়ার বিষয় নেই। একটাই কথা বলবো, যে ক্ষমতায় চিরকাল কেউ থাকে না। আজকে তৃণমূল কংগ্রেস আছে, কাল যদি পালাবদল হয়, তাহলে উনিও বাড়ি থেকে বেরোতে পারবেন কিনা মানুষ ঠিক করবে। আবারও আরজিকর নিয়ে আন্দোলন হলে এখানেও উত্তরপ্রদেশের মতো বুলডোজার চলবে, এলাকা ছাড়া করা হবে। বিধানসভা উপনির্বাচনের 6 কেন্দ্রে বিরোধীদের ক্লিন সুইপ করার পরেই প্রকাশ্যে হুমকি তৃণমূলের মালদা জেলা সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কু রহমানের। এই আন্দোলন কাজ কি করে করবে? এক আন্দোলন তো করানো হয়েছে, বিজেপিরা রাজপথে নামিয়ে, জুনিয়র ডাক্তারদেরকে নামিয়ে, লেলিয়ে, ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। কিন্তু আজকে এটা প্রমাণ করেছে রাত জাগা ভোর জাগার কোনো এখানে ফলাফল হয়নি। বিজেপি তো অনেক সময় আপনারা তো দেখতে পাচ্ছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছে হাম মিট্টি সে মিলা দেঙ্গে। আরে ভাই, আপনি তো ওই মিট্টিতে মিলাবেন, আমরা কি করব? আমরা বুলডোজার আমরাও লাগিয়ে মিট্টিতে মিলিয়ে দিব, এটা আপনার মাথায় রাখবেন। হ্যাঁ, বুলডোজার 100% চালাবো, বুলডোজার আমরা বিরোধীদের উপরে, কারণ এখানে সম্প্রীতির বাংলাকে যে নষ্ট করবে তার উপরে বুলডোজার চলবে। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, খোদ বিধায়কের আত্মীয়দের বিরুদ্ধেই বিদ্যুৎ চুরির অভিযোগ উঠছে। হ্যাঁ, খবর সম্প্রচার হতেই তড়িঘড়ি ভুল বদল হয়ে গেল। বেআইনি হুকিং এর অস্তিত্বই খুঁজে পেল না বিদ্যুৎ দপ্তর, হুকিং এর অস্তিত্বই খুঁজে পেল না। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগের শ্বশুর বাড়িতেই হুকিং, সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ। হুকিং এর কথা স্বীকারও করে নিয়েছিলেন এমএলএর শ্বশুর বাড়ির লোকজন। তারা জানিয়েছিলেন 10,000 টাকা বিদ্যুতের বিল এসেছিল, সেই টাকা দেওয়ার ক্ষমতা নেই, তাই নাকি হুকিং করেছেন। কতদিন ধরে চালাচ্ছেন হুকিং? বেশি না, ছিল ওটা। দুটো বাড়িতে কি মানে হুকিং করা আছে? না না, এটাই রিসেন্ট করলাম। আর ওই বড় বাড়িটা তো হুকিং করা? ওটা এখন কারেন্ট নিয়ে নেয় বলে এখন দিয়ে আছে, কারেন্ট ওটাই হয়েছে। আচ্ছা, আর এটা ডিস্টার্ব হয়ে গেছিল। খণ্ডঘোষের তাঁতিপাড়াতে খণ্ডঘোষের বিধায়কের শ্বশুর বাড়ি, সেখানে দেখা গেল হুকিং করে বিদ্যুৎ নিয়েছে। ঠিক আছে, আমরা এগুলো এসিডিসি ডিপার্টমেন্টকে বলবো, এগুলো একটু ফিল্ড ইনকোয়ারি করে ভেরিফাই করে ব্যবস্থা নেওয়ার জন্য। অন্যদিকে মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদল হয়ে গিয়েছে। বিদ্যুৎ বিভাগের রিজিওনাল ম্যানেজারের দাবি, বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে হুকিং এর কোনো সন্ধানই পাননি। মনে করা হচ্ছে খবরের জেরেই তড়িঘড়ি হুকিং সরিয়ে দেওয়া হয়েছে। মনোতোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। মনোতোষ, আমরা এই খবর সামনে আনতেই, প্রকাশ্যে এই বিষয়টা চলে আসতেই, এটা কি চক্ষু লজ্জার কারণে হুকিং সরিয়ে দিয়ে এক প্রকার সাফাই, এক প্রকার ঢাকার চেষ্টা, কি মনে হচ্ছে? আর কি দেখলে আশপাশে?
একদমই তাই। দেখো, যেন স্থানীয় লোকজন রয়েছে তারা কিন্তু এমনটাই জানাচ্ছেন যে সকাল থেকে যখন আমরা খবরটা সম্প্রচার করি তারপর থেকে কিন্তু তার যে বিদ্যুতের যে হুকিং করা ছিল হুকিং গায়েব হয়ে গেছে। অর্থাৎ বিদ্যুৎ দপ্তরের লোকজন যখন সেখানে তদন্তে গেছে তাদেরকে কিন্তু কিছু দেখতে পেল না যে কোনো বিদ্যুতের হুকিং করা হয়েছে, এমনটাই কিন্তু প্রমাণ কিছুই তারা পেল না। এবং যে কাণ্ড নিয়ে সরগোল পড়ে গিয়েছিল যে বিধায়ক তার শ্বশুর বাড়ির লোকজন তারা হুকিং করে বিদ্যুৎ নিচ্ছেন, এই বিষয়টি নিয়ে যারা গ্রামবাসী রয়েছে তারা যেটা জানাচ্ছে যে এই খবর সম্প্রচার হওয়ার পর থেকে কিন্তু বিদ্যুতের যে হুকিং কিন্তু খুলে ফেলা হয়েছে, কেউ বা কারা ওখান থেকে হুকিং খুলে দিয়েছে এবং বিদ্যুৎ দপ্তরে যারা লোকজন তারা গিয়েছিল তারা গিয়ে কিন্তু হুকিংয়ের কোনো রকম নামমাত্র দেখতে পারেনি। ধন্যবাদ মহতোষ।